সো আমরা যেটা বলছিলাম যে the density of quantum states is a function of energy. ঠিক আছে? So density of quantum states in this equation we can see that GE is a function of energy. ঠিক আছে? এবং যদি আমাদের E বাড়ে, ঠিক আছে? তাহলে density of states বাড়বে। E যদি কমে তাহলে density of states কমবে। So that means as the energy of free electron becomes small, if E reduces or if E decreases, then the number of available quantum states will be decreasing. ঠিক আছে? Or if E is increasing, then the number of quantum states will be increasing. যদি তোমার ডেনসিটি অফ স্টেটস জানা থাকে তখন সেখান থেকে তুমি ইচ্ছা করলে তোমার নাম্বার অফ ইলেকট্রন কতগুলি সেটা ক্যালকুলেট করে বের করতে পারবা। তো সেটার একটা প্রবলেম এখানে দেওয়া আছে এক্সাম্পল 3.3 বইয়ে। সেটা সলিউশনটা এরকম যে তোমার নাম্বার অফ ইলেকট্রনস অর তুমি যদি বলো যে না নাম্বার অফ স্টেটস বের করবো, ইলেকট্রন না, ইলেকট্রন তো এখনো যায়নি। নাম্বার অফ স্টেটস বের করবো। সো নাম্বার অফ স্টেটস হচ্ছে n আর ডেনসিটি অফ স্টেটস হচ্ছে জি। আমি যদি 0 to 1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, ছোট্ট একটা এনার্জি রেঞ্জ নিলাম 0 to 1 ইলেকট্রন ভোল্ট, এর মধ্যে আমার কতগুলি ডেনসিটি অফ স্টেটস আছে সেটা ক্যালকুলেট করব। সো এই জি এর জন্য আমি এই ইকুয়েশনটা বসালাম, আগের স্লাইড থেকে আনলাম এন্ড রুট ওভার ই। সো শুধুমাত্র রুট ওভার ই এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি এই টার্মটা পাবা। ঠিক আছে, তারপর 0 to 1 ইলেকট্রন ভোল্ট যদি বসাও তাহলে এন এর ফাইনাল ইকুয়েশন দাঁড়াবে এটা। ঠিক আছে, তো এখন এম এর ভ্যালু হচ্ছে যে তোমার দেওয়া আছে। ঠিক আছে, ফ্রি ইলেকট্রন মাস যদি চিন্তা করি 9.11 × 10⁻31 কেজি, তারপরে প্লাস কনস্ট্যান্ট এই সবগুলি ভ্যালু যদি বসাই, ঠিক আছে, বসালে তারপরে আমরা পাবো যে তোমার এতগুলি স্টেটস 4.5 × 10⁻21 স্টেটস পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ওকে, for 4.5 × 10⁻21 states per centimeter cube. So অনেকগুলি স্টেট কিন্তু 10⁻21 states per centimeter cube। তারপরেও মনে হচ্ছে ডেনসিটি অফ কোয়ান্টাম স্টেটস অনেক লার্জ। ঠিক আছে, কিন্তু একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে তোমার এই যে ডেনসিটি অফ স্টেটস এটা ইউজুয়ালি অনেক লার্জ নাম্বার হয়, যেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, 10⁻21 ইটস এ ভেরি বিগ নাম্বার। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যখন একটা সেমিকন্ডাক্টর নিবা তখন ওই সেমিকন্ডাক্টরে দেখা যাবে যে এফেক্টিভ ডেনসিটি স্টেট যেটা থাকে এটা হচ্ছে যে তোমার টিপিক্যালি একটা ডেনসিটি অফ স্টেটস পেলাম, কিন্তু এফেক্টিভ ডেনসিটি অফ স্টেটস অনেক বেশি থাকে ইউজুয়ালি। এবং সেই এফেক্টিভ ডেনসিটি অফ স্টেটস আমরা বলছি ধরো 10⁻21 বা এই অর্ডারে থাকলো, কিন্তু দেখা যায় যে একটা সেমিকন্ডাক্টর ক্রিস্টালে যতগুলি অ্যাটম থাকে, ঠিক আছে, তার থেকে আসলে ডেনসিটি অফ স্টেটস এর এই নাম্বারটা কম। ঠিক আছে, usually the density of states in a semiconductor, effective density of states in a semiconductor is usually less than the density of states in semiconductor। ঠিক আছে, অর্থাৎ সেমিকন্ডাক্টরে তোমার অ্যাটম যতগুলি থাকে, ডেনসিটি অফ অ্যাটমস ইন সেমিকন্ডাক্টর ক্রিস্টালে যতগুলি থাকে তার থেকে তোমার ডেনসিটি অফ স্টেটস ইন দ্যাট সেমিকন্ডাক্টর উড বি লোয়ার। ঠিক আছে, আচ্ছা, এরপরে যাই আমরা এই ডেনসিটি অফ স্টেটস এর এই ইকুয়েশন গুলিকে আমরা যদি সেমিকন্ডাক্টরের দিকে এক্সটেনশন করতে চাই তাহলে আমরা ওই ফ্রি ইলেকট্রন উইথ মাস m এবং ইট ইজ বাউন্ডেড ইন এ থ্রি ডাইমেনশনাল ইনফাইনাইট পটেনশিয়াল ওয়ে চিন্তা করলাম। ঠিক আছে, তো সেখান থেকে আমরা তোমার ডেনসিটি অফ কোয়ান্টাম স্টেট ইন দ্য কন্ডাকশন ব্যান্ড এবং ডেনসিটি অফ কোয়ান্টাম স্টেট ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড এই দুটো জিনিস বের করব। সো ইলেকট্রনকে আমরা চিন্তা করি কন্ডাকশন ব্যান্ডের জন্য আর হোলকে আমরা চিন্তা করি সাধারণত ভ্যালেন্স ব্যান্ডের জন্য। এখন ইলেকট্রনস এবং হোল দুইটাই কনফাইন্ড আছে উইদিন দ্য সেমিকন্ডাক্টর ক্রিস্টাল আমরা যদি চিন্তা করি, এবং এই যে থ্রি ডাইমেনশনাল একটা ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলের ভিতরে আমরা ধরলাম যে ইলেকট্রন এবং হোল দুইটাই কনফাইন অবস্থায় আছে। তাহলে আমরা যদি ইকুয়েশন ডেভেলপ করতে চাই, এখানে দেখো যে ই 3.70 এবং 3.7 দুইটা ইকুয়েশন ডেভেলপ করেছি ইউজিং দিস গ্রাফ। তার আগে হচ্ছে এই ইকুয়েশনটা আমরা জানি, এটা হচ্ছে তোমার প্যারাবোলিক রিলেশন বিটুইন এনার্জি এন্ড মোমেন্টাম অফ এ ফ্রি ইলেকট্রন, অথবা এনার্জির সাথে যে কে ভেক্টর ই এর সাথে যে কে এর যে রিলেশন ফ্রি ইলেকট্রনের জন্য সেই রিলেশনশিপটা হচ্ছে এটা। এখন এটা প্লট করলে ই ভার্সেস কে আমরা জানি এই ধরনের একটা কার্ভ হবে, আর এটা হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেশন প্যারাবোলিক। এখন ই যদি আমি বলি কে ইকুয়াল টু 0 তে, ঠিক এই পয়েন্টে তোমার ই কিন্তু 0, যত তুমি বাড়াচ্ছ ইর ভ্যালু কিন্তু বাড়ছে। ঠিক আছে, অর্থাৎ ই হচ্ছে এই জায়গায় হচ্ছে ই ইসির সমান, কন্ডাকশন ব্যান্ড এইচ ইসির সমান ই এই জায়গায়, তারপরে যত উপরে যাবে তত ইর ভ্যালু বাড়বে। ঠিক আছে, এবং ই তোমার ইলেকট্রন এক্সিস্ট করতে পারে ধরলাম এতটুকু অংশের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, সো এখানে বিভিন্ন ধরনের স্টেটস থাকবে। ঠিক আছে, সো ই আমরা যত বাড়াবো, ইসি থেকে ই যত বাড়াবো তত আমাদের স্টেটস বাড়বে। আচ্ছা, এখন আসলে তাহলে আমরা যদি এই ইকুয়েশনটাকে লিখি, ই ইকুয়াল টু আমরা কি লিখবো, দেখো ইসি প্লাস ফ্রি ইলেকট্রনের যে তোমার ইকুয়েশনটা সেটা।
ঠিক আছে। সো ই ইকুয়াল টু হবে এই ইসি প্লাস হচ্ছে তোমার এই অংশটুকু যেটা হচ্ছে তোমার ফ্রি ইলেকট্রনের জন্য যে তোমার ইকুয়েশনটা, এই যে এইচ কাট স্কয়ার কে স্কয়ার বাই 2m সেটা। ঠিক আছে। সো ইসি এবং ইসির উপরে এই অংশটুকু হচ্ছে তোমার কনসিডার করতে হবে। ঠিক আছে। সো কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে আমরা যখন চিন্তা করি তাহলে ই ইকুয়েশনটা দাঁড়াবে ইসি প্লাস হচ্ছে এই ফ্রি ইলেকট্রন এটা, এবং সেখানে আমরা ইলেকট্রনের ক্ষেত্রে চিন্তা করছি এম কে রিপ্লেস করে আমরা এম এন এফেক্টিভ মাস চিন্তা করলাম। এইটাকে 3.70 কে তুমি একটু রিরাইট করো, ই মাইনাস ইসি করো, করে এই ফর্মে লিখতে পারো, which will be equation 3.71। ঠিক আছে, যেখানে ইসিটা হচ্ছে আমাদের বটম এজ অফ দ্য কন্ডাকশন ব্যান্ড, সবচেয়ে লোয়েস্ট অফ দ্য কন্ডাকশন ব্যান্ড, যত উপরে যাবে তত ইসির ভ্যালু বাড়বে। আচ্ছা, আর এম এন হচ্ছে আমাদের ইলেকট্রন এফেক্টিভ মাস। ওকে। আচ্ছা, তো এখন এই যে একটা ই ভার্সেস কে রিলেশন আমরা পেলাম ফর ইলেকট্রন ইন দ্য বটম অফ দ্য কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, এবং সেই সেটাকে আমরা তখন আবার এফেক্টিভ কন্ডাকশন ব্যান্ডের এজ এর ক্ষেত্রে যখন আমরা এফেক্টিভ মাস দিয়ে কনসিডার করে উই হ্যাভ গট অ্যানাদার ইকুয়েশন। ঠিক আছে, 3.71 থেকে আমরা দেখতে পাচ্ছি যে এফেক্টিভ মাস যেহেতু কনসিডার করেছি ই মাইনাস ইসি, সো উই হ্যাভ অ্যানাদার ইকুয়েশন। সো বেসিক্যালি যেটা করেছি আমরা ফ্রি ইলেকট্রনের জন্য যে এম ছিল সেটাকে আসলে রিপ্লেস করছি ইলেকট্রনের এফেক্টিভ মাস দিয়ে কন্ডাকশন ব্যান্ডের এজ এর জন্য। আচ্ছা, তাহলে আমাদের ডেনসিটি অফ স্টেটস এর ইকুয়েশনটা চেঞ্জ হবে। ঠিক আছে, ডেনসিটি অফ স্টেটস এর ইকুয়েশনে ছিল √/e, সেটাকে আমরা চেঞ্জ করে তাহলে e - ec লিখি। ঠিক আছে, এবং এই ইকুয়েশন নাম্বার 3.72 ইট উড বি ভ্যালিড ফর e গ্রেটার দ্যান ec, অর্থাৎ e এর ভ্যালু যদি ec এর থেকে বেশি হয় তাহলে এই ইকুয়েশনটা ভ্যালিড হবে, না হলে কিন্তু হবে না। ফর ইনস্ট্যান্স তুমি দেখো e এর ভ্যালু যদি ec থেকে কম হয় তাহলে কিন্তু এই টার্মটা তোমার একটা কমপ্লেক্স টার্ম হয়ে যাবে। ঠিক আছে, ইমাজিনারি টার্ম চলে আসে। সো ইন অর্ডার টু অ্যাভয়েড দ্যাট উই ক্যান সে দ্যাট দ্য e হ্যাজ টু বি মোর দ্যান ec। এবং আগের ছবিতে যদি আমরা আগের স্লাইডে যাই, এখানে দেখাই যাচ্ছে ই যে আছে, ই কিন্তু তোমার ইসি থেকে বেশি, ইসি মোর দ্যান ইসি, কিন্তু এই জায়গাগুলিতে তার ফ্রি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, ইসির নিচে ইর কিন্তু কোনো ভ্যালু নাই। ঠিক আছে, সো ইফ ইউ গিভ ইসি, নিচে এই জায়গাতে কোনো আসলে ভ্যালু পাচ্ছি না। সো ইসি থেকে নিচে কোনো ভ্যালু দিলে আসলে তোমার আসলে জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে এবং ইউ উইল গেট ইমাজিনারি টার্ম। সো এই জন্য আমরা এখানে এই ইকুয়েশনটা ভ্যালিড ই যখন ইসি থেকে বেশি হবে, এবং ফিগার থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি এর ভ্যালু ইসি থেকে বেশি হলে এখানে আমরা বিভিন্ন ধরনের স্টেটস পাবো। সো এই জন্য এই ইকুয়েশনটাকে আমরা বলছি ই হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইসি। So the energy of the electron in the conduction band decreases, the number of available states decreases. আচ্ছা, আমি পরের স্লাইডে একটা ছবি আসবে, সেখানে আমি দেখাবো না যে আমাদের এনার্জি অফ ইলেকট্রন ইন দ্য কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে, ই যদি আমাদের কমে তখন আমরা দেখতে পাবো যে আমাদের নাম্বার অফ অ্যাভেলেবল স্টেটস ডিক্রিজ করবে। এটা আমরা পরের স্লাইডে প্লট করি। যদি প্লট করতে চাই 3.72 এই স্লাইডে, যেখানে দেখো আমরা এনার্জিটাকে ওয়াই এক্সিসে আর ডেনসিটি অফ স্টেটস কে এক্স এক্সিসে প্লট করেছি, তখন আমাদের এইটা হচ্ছে আমাদের ডেনসিটি অফ স্টেটস এর গ্রাফটা। ঠিক আছে। আচ্ছা, এই গ্রাফটা আর এই গ্রাফটা কিন্তু একই গ্রাফ। ঠিক আছে, এই যে এইটা, ঠিক আছে, এই যে এই গ্রাফটা, এটা কিন্তু একই গ্রাফ, অর্থাৎ আমরা শুধুমাত্র এই অংশটুকু নিয়েছি। ঠিক আছে, এই অংশটুকু নিয়েছি, এবং সেখানে এনার্জি ই ছিল তোমার ওয়াই এক্সিসে। ঠিক আছে, আর আমাদের এটা হচ্ছে আমরা এখন ডেনসিটি অফ স্টেটস কে এক্স এক্সিসে আর তোমার ইসি কে এনার্জি কে ওয়াই এক্সিসে প্লট করলাম। ঠিক আছে। আচ্ছা, এই ইকুয়েশনটা, এই ধরনের গ্রাফটা মনে হয় আমরা এর আগেও ডেনসিটি অফ স্টেটস এর যে লেকচার 18 সেখানেও ছিল। ঠিক আছে, সেখানেও দেখো যে এই ফ্রি এরকম ছিল যে ডেনসিটি অফ স্টেটস কে এক্স এক্সিসে আর এনার্জি কে আমরা ওয়াই এক্সিসে প্লট করলে এরকম একটা গ্রাফ আসে। তাহলে এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের গ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে এরকম। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আগের স্লাইডের ইকুয়েশন অনুযায়ী যদি যাই, এইখানে ই এর ভ্যালু যদি বাড়ে, ঠিক আছে, তাহলে তোমার এই ডেনসিটি অফ স্টেটস বাড়বে। ই এর ভ্যালু যদি কমে তাহলে ডেনসিটি অফ স্টেটস কমবে, কিন্তু এর ভ্যালু কখনোই ইসির থেকে কম হতে পারবে না। ঠিক আছে, এর ভ্যালু কখনোই ইসির থেকে কম হতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা দেখি যে পরের স্লাইডে যাই, যখন দেখো এদিকে যদি আমি যাই, অর্থাৎ আমি যখন এদিকে কমাচ্ছি, ই যত কমাচ্ছি তত কিন্তু আমার ডেনসিটি অফ স্টেটস কমছে। কমতে কমতে এর ভ্যালু ইসি সমান হলে এরপরে কিন্তু আর কোনো ডেনসিটি অফ স্টেটস নাই। ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ডের জন্য এরপরে কোনো ডেনসিটি অফ স্টেটস নাই। সো ইসির উপরে তুমি এনার্জি যদি বাড়াও তাহলে তোমার ডেনসিটি অফ স্টেটস বাড়বে। ইসির নিচে এখান থেকে যদি তুমি যত এনার্জি কমাচ্ছ এদিকে, তত তোমার ডেনসিটি অফ স্টেটস এভাবে কমে আসবে। ঠিক আছে, সিমিলারলি তুমি যদি ব্যালেন্স ব্যান্ডের জন্য করতে চাও তখন এই ধরনের একটা গ্রাফকে তোমার কনসিডার করতে হবে ই ভার্সেস কে, এবং এটা হচ্ছে আমার ফ্রি প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন। তখন সেটার ক্ষেত্রে ইকুয়েশনটা হবে এইটা। দেখো ই ইকুয়াল টু ইভি মাইনাস ফ্রি ইলেকট্রনের জন্য যে টার্মটা, এনার্জি যে টার্মটা, সেটা হচ্ছে এটা। অর্থাৎ
যে কোনো পজিশনে ই এক্সিস্ট করে কোথায়, ফ্রি ইলেকট্রন গুলি এক্সিস্ট করে হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, তার মানে হচ্ছে অবশ্যই তার এনার্জি হবে ইবির থেকে কম। ইবি হচ্ছে এই জায়গায় ম্যাক্সিমাম টপ অফ দা ভ্যালেন্স ব্যান্ড, তার থেকে কম হবে। এই জন্য আমরা ইভি মাইনাস হচ্ছে ফ্রি ইলেকট্রনের এইটা আমরা লিখেছি, যেটা হচ্ছে ই। তো সেখান থেকে তুমি রিরাইট করে এই ফর্মে এটাকে লিখতে পারো, যেখানে ইভি হচ্ছে আমাদের টপ অফ দা ব্যালেন্স ব্যান্ড, আর এমপি এখানে আমরা চিন্তা করছি ব্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে আমরা হোলকে চিন্তা করি এফেক্টিভ মাস, সেজন্য এমপি কে আমরা চিন্তা করলাম এখানে একটা হোলের এফেক্টিভ মাস। এখন আমরা যদি আমাদের ডেনসিটি অফ ইটস এর ইকুয়েশনে ই এর জায়গায় ইভি মাইনাস ই রিপ্লেস করি, ঠিক আছে, সো তুমি এই ইকুয়েশন পাবা 3.75। সো ইভি মাইনাস ই এর জায়গায় রিপ্লেস করলাম, ঠিক আছে, তখন হচ্ছে তোমার ডেনসিটি অফ অ্যালাউড কোয়ান্টাম স্টেট ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে এটা। ঠিক আছে, সো আমি বলতে পারি যে ডেনসিটি অফ কোয়ান্টাম স্টেট ফর ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে এইখানে স্টেট গুলি থাকবে, এইখানে থাকবে। আর ইলেকট্রনের জন্য তোমার এইখানে আগের স্লাইডে গেলাম, এইখানে করে তোমার অ্যালাউড স্টেট গুলি থাকবে। ঠিক আছে, সো দিস অ্যালাউড স্টেটস উই ক্যান সি দ্যাট ইট ইজ ইনক্রিজিং। তোমার যখন তুমি এদিকে যাচ্ছ, যখন এটা বাড়াচ্ছ, ডেনসিটি অফ স্টেটস বাড়াচ্ছ, তখন দুই দিকে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে এটা বাড়ছে, কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে এটা বাড়ছে। ঠিক আছে, কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে তুমি বলতে পারো যে এটা নেগেটিভলি বাড়ছে। ঠিক আছে, কারণ এখানে ইভি মাইনাস ই আছে, আর কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে এটা পজিটিভলি বাড়ছে, এরকম বলতে পারো। কিন্তু যদি তুমি এভাবে এক্সপ্লেন করো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে আমরা যদি এনার্জি কমাই, উপর থেকে যাই, উপর থেকে যে আমি এনার্জি কমাই, যত আমি এনার্জি কমাচ্ছি তাহলে কন্ডাকশন ব্যান্ডে আমার ডেনসিটি অফ স্টেটস কমছে। আচ্ছা, কমতে কমতে এরপর একটা রিজনে আসলাম, যে রিজনে আসলে কোনো ডেনসিটি অফ স্টেটস নাই। ঠিক আছে, এই রিজনের ভিতরে অর্থাৎ জিই ইকুয়াল টু 0, সো দ্যাট মিন্স ইন দিস রিজন দেয়ার ইজ নো কোয়ান্টাম স্টেটস, দেয়ার ইজ নো কোয়ান্টাম স্টেটস, সো এই জন্য এটাকে বলি আমরা ফরবিডেন এনার্জি, এই জায়গাটাকে আমরা বলি ফরবিডেন এনার্জি। ঠিক আছে, তারপরে যে আবার আসো ইবির নিচে আসো, তোমার এরপরে ই এর ভ্যালু তুমি আরো কমাও। ঠিক আছে, এর ভ্যালু যে আরো কমাও, কমাইতে কমাইতে এখানে আসলে, তাহলে ইবির নিচে আসলে এখানে আসার পর তুমি আবার ডেনসিটি স্টেটস পাওয়া শুরু করবো। এখন তুমি যদি মনে করো যে স্যার ই এর ভ্যালু আমি যখন এটার জন্য যেটা পাইছিলাম সেই ভ্যালুটা এখানে বসায় দেখো, এটা আসলে কোনো আসবে না। কারণ ই এর ভ্যালু ইবির থেকে বেশি যদি দাও, ঠিক আছে, ই এর ভ্যালু যদি ইবির থেকে বেশি দাও তাহলে এই টার্মটা কিন্তু তোমার কাজ করবে না। ঠিক আছে, তো ই এর ভ্যালু যদি ব্যালেন্স স্টেটে তুমি কোনো স্টেট পেতে চাও তাহলে ই এর ভ্যালু অবশ্যই ইবির থেকে কম হইতে হবে। অন দ্য আদার হ্যান্ড, যদি কন্ডাকশনে কোনো তুমি ই এর ভ্যালু চাও, মানে স্টেটস বের করতে চাও, তাহলে অবশ্যই ই এর ভ্যালু ইসি থেকে বেশি হইতে হবে। ঠিক আছে, সো তুমি যখন ই এর ভ্যালু ইসি থেকে বেশি দিবে তখন এই ইকুয়েশনটা কাজ করবে, আর যখন ই এর ভ্যালু ইবি থেকে কম দিবে তখন এই ইকুয়েশনটা কাজ করবে, এবং তুমি আসলে ব্যালেন্স ব্যান্ডের স্টেট গুলি পাবা। ঠিক আছে, অন্য কোনো ভ্যালু দিয়ে দেখতে পারো, এটা কাজ করবে না, আর মাঝখানে কোনো অ্যালাউড স্টেট নাই। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে ইসি এবং ইভি মাঝখানে যদি আমরা একটা পয়েন্ট ধরি, সেন্টার এখানে যদি ধরি, ঠিক আছে, এখানে একটা লাইন যদি ড্র করি, সেই লাইনের রেসপেক্টে আমরা বলতে পারি এই গ্রাফটা এবং এই গ্রাফটা দে আর সিমেট্রিক। ঠিক আছে, একই রকম। ঠিক আছে, সো যেহেতু সিমেট্রিক, তো এই ক্ষেত্রে আসলে বলা যেতে পারে যে ইলেকট্রনের এফেক্টিভ মাস এবং হোলের এফেক্টিভ মাস সমান। ঠিক আছে, সো এই জন্য এই জিসিই অর্থাৎ কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেটস জিসিই আর ভ্যালেন্স ব্যান্ডের ডেনসিটি অফ স্টেট জিভিই, ঠিক আছে, উড বি সিমেট্রিক্যাল। যদি তুমি এইখানে একটা সেন্টার লাইন ধরো, সেই সেন্টার লাইনের রেসপেক্টে এই কন্ডাকশন ব্যান্ডের ডেনসিটি অফ স্টেটস এবং ভ্যালেন্স ব্যান্ডের ডেনসিটি অফ স্টেটস দে আর সিমেট্রিক্যাল। ঠিক আছে, এবং তাদের মধ্যে ব্যান্ড গ্যাপ, ফরবিডেন এনার্জি গ্যাপ হচ্ছে ইসি মাইনাস ইভি। আর এইখানে যে লাইনটা ড্র করবো সেটাকে বলি আমরা মিড গ্যাপ। ঠিক আছে, এখানে ই মিড গ্যাপ বলে হচ্ছে ইসি আর ইবির মাঝখানে যে কোনো লাইন ড্র করো সেটাকে বলে মিড গ্যাপ, এনার্জি মিড গ্যাপ। আসি আমরা স্ট্যাটিস্টিক্যাল ল, এটা আমরা আগেও একবার একটুখানি দেখেছিলাম যে ফার্মি-ডিরাক প্রবাবিলিটি ফাংশন, সেটা আজকে আরেকবার দেখবো। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল ল, তিন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ল আছে, অর্থাৎ পার্টিকেলের বিহেভিয়ার গুলো এক্সপ্লেন করতে হলে তাদের ডিস্ট্রিবিউশন গুলি, মানে পার্টিকেলের ডিস্ট্রিবিউশনটা কিরকম সেটা বুঝতে হলে তিনটা ডিস্ট্রিবিউশন ল আছে। ঠিক আছে, তাদের এনার্জি স্টেট গুলি নিয়ে, একটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান প্রবাবিলিটি ফাংশন, ইউজুয়ালি এটা গ্যাস মলিকুলের জন্য ইউজ করা হয়, এবং সেখানে একটা এনার্জি স্টেটে নাম্বার অফ পার্টিকেলস অনেক বেশি হতে পারে, মোর দ্যান ওয়ান হতে পারে। ঠিক আছে, দেয়ার ইজ নো লিমিট টু দ্য নাম্বার অফ পার্টিকেলস দ্যাট উড বি অ্যালাউড ইন ইচ এনার্জি স্টেট। ঠিক আছে, আচ্ছা, বোজ-আইনস্টাইন ফাংশন আছে, সেখানেও তোমার একই কথা, নো লিমিট অফ দ্য নাম্বার অফ পার্টিকেলস, একটা কোয়ান্টাম স্টেটে কতগুলি নাম্বার অফ পার্টিকেলস থাকতে পারে সেটার কোনো লিমিটেশন নাই। অন দ্য আদার হ্যান্ড, ফার্মি-ডিরাক প্রবাবিলিটি ফাংশন, যেটা আমরা এই পিরিয়ডিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, ক্রিস্টালের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, যেখানে আমরা বলি অনলি ওয়ান পার্টিকেল ইজ পারমিটেড ইন ইচ কোয়ান্টাম স্টেট, এটা যে ল ফলো করে সেটা হচ্ছে ফার্মি-ডিরাক প্রবাবিলিটি ফাংশন। এবং ইলেকট্রন যখন ক্রিস্টালের ভিতরে মুভ করে সে আসলে এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা ফলো করে। এই জন্য ইলেকট্রনস ইন এ ক্রিস্টাল ওবে দিস ল, অনলি ওয়ান পার্টিকেল ইজ পারমিটেড ইন ইচ কোয়ান্টাম স্টেট। ঠিক আছে, এটা আমরা পলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকেও জানি যে একটা স্টেটে মোর দ্যান ওয়ান
ইলেকট্রন থাকতে পারে না। যাই হোক, এই তিনটা ডিস্ট্রিবিউশনই আসলে বিভিন্ন সময় কাজে লাগে আমাদের বিভিন্ন ম্যাটেরিয়াল। যখন আমরা গ্যাসের যদি কোনো কিছু ডিসক্রাইব করতে চাই তখন দেখবা যে এইটা। আবার বোস-আইনস্টাইন কনডেনসেশন আছে, ফাংশন আছে, সেটাও ইউজ করার একটা স্টেট। তোমার যদি ফোর্থ ইয়ারে উঠো তখন দেখবা যে পোলার ইলেকট্রন লেজিং, পোলার ইলেকট্রন কনডেনসেশন, অনেক অ্যাডভান্স টপিক, পিএইচডির মতো টপিক এগুলি। ঠিক আছে, সেগুলিতে তুমি বোস-আইনস্টাইন কনডেনসেশন ফাংশন ইউজ করা হয়। ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন, যেটা আমাদের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে, থ্রু আউট দিস কোর্স। তারপরে থার্ড ইয়ারের কোর্স, ফোর্থ ইয়ারে সবসময় দেখবা যে ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশন আমরা ইউজ করি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। when you consider ক্রিস্টাল, এবং সেই ক্রিস্টালে যখন ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন চিন্তা করবা, ঠিক আছে, তখন তোমাকে ফার্মি ডিরাক প্রবাবিলিটি ফাংশনে চিন্তা করতে হবে, বিকজ ইট কনসিডার ওয়ান পার্টিকেল ইন ইচ কোয়ান্টাম স্টেট. So basically this Fermi-Dirac probability distribution function, it is actually a probability function. সেটা হচ্ছে এই f দিয়ে এক্সপ্লেন করা হয়। এখানে এই f টাকে রেশিও অফ n and g, g হচ্ছে ডেনসিটি অফ স্টেটস, ঠিক আছে, তোমার কতগুলি ডেনসিটি অফ স্টেটস আছে অথবা বলতে পারো টোটাল কোয়ান্টাম স্টেটস হচ্ছে g, আর n হচ্ছে টোটাল ফিল্ড কোয়ান্টাম স্টেটস। টোটাল কোয়ান্টাম স্টেট g, এর মধ্যে কতগুলি ফিল্ড স্টেট সেগুলি হচ্ছে ne। ne এবং g এর যে রেশিও সেটাকে বলি আমরা ফার্মি-ডিরাক প্রবাবিলিটি ফাংশন, এবং সেটাকে এই এক্সপ্রেশন দিয়ে আমরা এক্সপ্রেস করি, যেখানে ef টা হচ্ছে ফার্মি এনার্জি আর e হচ্ছে এনার্জি হুইচ ক্যান বি ভ্যারি করা যাবে। আর kt হচ্ছে তোমার বোলজম্যান, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, আর t হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। সো এই ফার্মি-ডিরাক প্রবাবিলিটি ফাংশনকে তুমি যদি প্লট করো তখন দেখবা যে এরকম একটা গ্রাফ আসে, এটা আমরা আগেও দেখেছি। সো ফার্মি ফাংশনটা ওয়াই এক্সিসে এবং এনার্জি যদি আমরা এক্স এক্সিসে প্লট করি, তখন দেখা যায় যে তার প্রবাবিলিটি এনার্জি যদি 0 এবং ইএফ এর মধ্যে থাকে তখন তার প্রবাবিলিটি থাকে 1, এবং ইএফ এর বেশি হলে একরকম ভ্যালু আসে, ইএফ এর নিচে হলে একরকম ভ্যালু আসে। সো আমরা যদি ধরে নেই এটা হচ্ছে একটা গ্রাফ ফার্মি-ডিরাক প্রবাবিলিটি ফাংশনের, যেখানে বলা হচ্ছে অল দ্য ইলেকট্রনস হ্যাভ এনার্জিস বিলো দ্য ফার্মি এনার্জি, অর্থাৎ যত ইলেকট্রন আছে এই সিস্টেমে আমরা চিন্তা করছি সব ইলেকট্রন এনার্জি হচ্ছে ইএফ এর থেকে কম, এবং ইএফ এর থেকে কম at absolute zero temperature. Absolute zero temperature there is no thermal energy, so all the electrons are confined, এবং সেটাই চিন্তা করা হচ্ছে যে ইএফ এর নিচে সমস্ত ইলেকট্রনগুলো এখানে কনফাইন্ড অবস্থায় আছে। আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি যে t equal to 0, ওকে ফাইন, t equal to 0 দিয়ে থাকবো আমরা, কিন্তু এনার্জি e এর ভ্যালু একবার ইএফ এর থেকে বেশি করি, একবার ইএফ এর থেকে কম করি, তাহলে এটা কি আসে? যখন আমরা e এর ভ্যালু ফার্মি এনার্জি থেকে কম করব, ঠিক আছে, তখন তোমার এই টার্মটা হয়ে যাবে তোমার আসলে এক্সপোনেনশিয়াল টু দা মাইনাস ইনফিনিটি। এটা হয়ে যাবে তোমার এক্সপোনেনশিয়াল টু দা মাইনাস ইনফিনিটি হুইচ উইল বি ইকুয়াল টু 0। এটা 0 হয়ে গেলে আলটিমেটলি ফার্মি-ডিরাক ফাংশন পাওয়া তুমি হচ্ছে 1। তো তার মানে হচ্ছে e এর ভ্যালু যখন ef এর নিচে ইন বিটুইন 0 এন্ড ef, তাহলে তার সবসময় তার প্রবাবিলিটি ফাংশন হবে 1। সো এট অ্যাবসলিউট 0 তে যখন এনার্জি লেস দ্যান ef, তখন আমরা বলবো দ্য প্রবাবিলিটি অফ এ কোয়ান্টাম স্টেট বিং অকুপাইড ইজ ইউনিটি, অর্থাৎ তখন কোয়ান্টাম স্টেটগুলি ইলেকট্রন দ্বারা অকুপাই করার প্রবাবিলিটি হচ্ছে হাইয়েস্ট, যেটা হচ্ছে পার্সেন্টেজে বলি 100%, আর ভ্যালুতে বলি 1। অন দ্য আদার হ্যান্ড, যদি তোমার ই এর ভ্যালুটা যদি ইএফ এর থেকে বেশি হয়, তখন কি হবে? ই এর ভ্যালু যদি ইএফ এর থেকে বেশি হয়, তখন এই এক্সপ্রেশন অনুযায়ী এই টার্মটা হয়ে যাবে ইনফিনিটি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, এখন শোনা যাচ্ছে। আজকে আবার নেটটা গেল। সো ইট উইল বি 3টা ভিডিও ফাইল হবে এখন, যেটা মনে হচ্ছে। ওকে, I'm going to record once again. আচ্ছা, রেকর্ড হচ্ছে দেখাচ্ছে, তাই না? রেকর্ড হচ্ছে না স্টুডেন্ট? জি স্যার। আচ্ছা, সো যেটা বলছিলাম যে তোমার ইএফ এর থেকে বেশি হলে, ঠিক আছে, সো এনার্জি যদি ইএফ এর থেকে বেশি হয়, ঠিক আছে, তখন তোমার নিচের টার্মটা ইনফিনিট হয়ে যায় এবং এই ফার্মি-ডিরাক প্রবাবিলিটি ফাংশন উড বি 0। ঠিক আছে, সো এই যে গ্রাফটা, এটা ভ্যালিড অনলি ফর অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, অর্থাৎ এনার্জি যদি ফার্মি এনার্জি থেকে বেশি হয় তাহলে এখানে কোনো প্রবাবিলিটি নাই। তার মানে হচ্ছে যে the probability of quantum state being occupied is 0. That means there will be no
electrons in outside this region অথবা EF এর পরে এখানে কোনো ইলেকট্রন তুমি পাবা না। আর at absolute zero তেই যদি EF এর থেকে লো এনার্জি নাও তখন তুমি ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1। তো এই জিনিসটাই আমরা বলি যে ইলেকট্রনস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ভেরিয়াস কোয়ান্টাম স্টেটস এট t equal to 0, ঠিক আছে? ইলেকট্রনস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ভেরিয়াস কোয়ান্টাম স্টেটস এট t equal to 0 ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে আমরা এই জিনিসটা এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, এখন এটাকে যদি আমরা এই ধরনের একটা ডিসক্রিট এনার্জি স্টেট দিয়ে দেখাই যে E1 E2 E3 E4, এখানে এখানে দেখো বাকেট আছে, বাকেটের ভিতরে ইলেকট্রন আছে। সো অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে লেস দ্যান EF যখন হয়, এনার্জি যখন ফার্মি এনার্জি নিচে এট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, আমরা ধরলাম আমাদের চারটা স্টেট আছে এবং চারটা এনার্জি লেভেল আছে বলা ভালো। চারটা এনার্জি লেভেলে আমাদের অনেকগুলি আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ফিল্ড আপ, ঠিক আছে? এক একটা স্টেট ইলেকট্রন দ্বারা ফিল্ড আপ, এবং ফার্মি এনার্জি থেকে বেশি এনার্জি হচ্ছে এটা E5 লেভেলটা, সেখানে কোনো ইলেকট্রন নাই, অথচ আমাদের অ্যাভেলেবল স্টেট আছে। অ্যাভেলেবল স্টেট আছে কিন্তু সেখানে কোনো ইলেকট্রন নাই। আর এখানে যত অ্যাভেলেবল স্টেট আছে সবগুলো ফিল্ড আপ। তাহলে আমরা বলতে পারি এট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার লেস দ্যান EF, এই অংশটুকু যেখানে প্রবাবিলিটি হচ্ছে 1, ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশন প্রবাবিলিটি 1, তার মানে হচ্ছে অল দ্য ইলেকট্রনস উইল বি ইন দিস লোয়েস্ট পসিবল এনার্জি স্টেটস, ঠিক আছে? এবং all these electrons will be confined to these regions, these states, এটাও বলতে পারি, এবং they will be filled up, they will be filled up, all the electrons will be all these states will be filled up by the electrons, okay? আর যদি তুমি এই এতটুকুর জন্য যে আমরা কতটুকু আসলে নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা কত বা ডেনসিটি অফ ইলেকট্রন কত সেটা যদি বের করতে চাই, এখন আমরা সেই ডেনসিটি অফ স্টেটস এর ইকুয়েশনটা কাজে লাগাবো। আমরা আগেও ডেনসিটি অফ স্টেটস GE এবং অ্যাজ এ ফাংশন অফ E এই গ্রাফটা আগেও দেখেছি, ঠিক আছে? কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে যদি চিন্তা করি, যেমন এটা, ঠিক আছে, এই অংশটুকুই GE এদিকে, এদিকে এনার্জি, এটাকে তুমি ড্র করে এভাবেও লিখতে পারো, GE এদিকে, ঠিক আছে, এনার্জি এদিকে। সো এই যে ডেনসিটি অফ স্টেটস এর ফাংশন GE, এটা GE কে আমরা বলি সরি all the available states as a function of energy। আর NE এখানে একটু ভুল আছে, আসলে এটা ক্যাপিটাল N হবে, এখানেও ক্যাপিটাল N দিবা, তাহলে জিনিসটা ঠিক থাকবে। ক্যাপিটাল N বোঝাচ্ছে যে the number of available states, ঠিক আছে? আর N নট দিয়ে বোঝাচ্ছি আমরা এই রিজনটার ভিতরে আসলে কত সংখ্যক ইলেকট্রন আছে, নাম্বার অফ ইলেকট্রন কত হবে। সো আমরা বলেছি at absolute zero temperature below EF all the states will be filled up, সো আমাদের নাম্বার অফ ইলেকট্রনস হবে N নট ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 থেকে EF যদি আমরা ইন্টিগ্রেশন করি, আর G হচ্ছে আমাদের ডেনসিটি অফ স্টেটস, তাহলে আমরা N নট E পেয়ে যাব। So below EF we have N naught number of electrons in this system, ঠিক আছে? So at absolute zero তে আমরা N naught এর যে অংশটুকু আছে সেটাকে আমরা এই ড্যাশ লাইন দিয়ে এরকম ভাবে দেখাচ্ছি, ঠিক আছে? আর G হচ্ছে এই তোমার অ্যাভেলেবল টোটাল, হ্যাঁ টোটাল নাম্বার অফ স্টেটস, আর N হচ্ছে তোমার ফিল্ড স্টেটস বলতে পারো, স্মল n, যেটা এটাকে আসলে ক্যাপিটাল N দিয়ে দেখালে ভালো হতো। So anyway, আমরা জানি যে the electrons are in the lowest possible energy state at absolute zero temperature, so that all the states below EF are filled up and all states above EF are empty. So EF এর নিচে যত স্টেট আছে all these states are filled up by the electron, and EF এর পরে যে স্টেট গুলি আছে সেগুলি সবগুলি empty, ঠিক আছে? সো আমরা যদি কোনো একটা সিস্টেমের এই ডেনসিটি অফ স্টেটস GE এবং N নট বের করতে পারি, তাহলে EF বের করতে পারবো, ফার্মি এনার্জি। অথবা তুমি যদি N নট EF জানো তাহলে ডেনসিটি অফ স্টেটস বের করতে পারবে। যে কোনো দুইটা জানলে তুমি আরেকটা আসলে ক্যালকুলেশন করে বের করতে পারবে ইউজিং দ্য ইকুয়েশন উই হ্যাভ ইউজড আর্লিয়ার। আচ্ছা, এখন আসো অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে আমরা সবসময় থাকবো না, টেম্পারেচার যদি বেশি হয় তাহলে কি হবে? এখানে খেয়াল করে দেখো যে ডান পাশের ছবিটা দিয়ে আগে শুরু করি, যখন the temperature would be more than 0 Kelvin, তখন যেটা হয় there would be thermal energy, এবং থার্মাল এনার্জি হওয়ার কারণে দেখা যাবে যে E3 থেকে কোন একটা ইলেকট্রন এনার্জি গেইন করে, ঠিক আছে, সে করবে কি E4 এ চলে যাবে, E4 থেকে একটা ইলেকট্রন হয়তো E5 এ চলে যাবে, আবার E4 এর এই স্টেটটা খালি হয়ে একটা ইলেকট্রন হয়তো উপরে চলে যাবে। সো এখানে দেখা যাচ্ছে দুইটা ইলেকট্রন they actually gained enough energy and now they move to the higher energy state, ঠিক আছে? এবং এই স্টেট দুইটা হচ্ছে EF এর এনার্জি থেকে বেশি, ঠিক আছে? তার মানে হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার থেকে বেশি যখন টেম্পারেচার বেড়ে গেল, তখন in your system the energy E has now become more than the EF এর থেকে বেশি, যার জন্য ইলেকট্রনগুলি উপরে চলে গেল, ঠিক আছে? যদি এই স্টেটগুলি ফিল আপ থাকতো তাহলে কিন্তু যেত না, যেহেতু এই স্টেটগুলি এমটি আছে এবং তোমার এনার্জি আছে, তখন এখানকার ইলেকট্রনগুলি তাদের পজিশন ছেড়ে তারা উপরে চলে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি এই গ্রাফটা দেখি যে 1, ঠিক আছে, এট অ্যাবসলিউট জিরোটা হচ্ছে এই গ্রাফটা। এখন তুমি যদি t equal to
T1 করো, একটু টেম্পারেচার বাড়াও, T ইকুয়াল টু T1 যদি করো, তখন তোমার এই গ্রাফটা হবে। ঠিক আছে, ফলো মাই মাউস, তখন হচ্ছে এই গ্রাফটা হবে। আচ্ছা, তখন দেখা যাচ্ছে যে এই গ্রাফটা যে তোমার ইএফ এর থেকে বেশি অংশটুকু হচ্ছে এটা, এই বেশি অংশ দিয়ে বোঝাচ্ছে যে তার মানে হচ্ছে এইখানে তোমার একটা প্রবাবিলিটি আছে। এর আগে আমাদের ইএফ এর পরে কোনো প্রবাবিলিটি ছিল না, আমরা বলছিলাম প্রবাবিলিটি 0, আর এখন বলবো প্রবাবিলিটি আছে, দ্যাট মিন্স নন জিরো প্রবাবিলিটি আছে। সো যখন টেম্পারেচার টি ইজ মোর দেন T0, অর্থাৎ টি ইকুয়াল টু T1, তখন আমরা দেখতে পাচ্ছি ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশন নাও ক্রসড দ্য ইএফ লাইন, ইএফ লাইনকে ক্রস করে সে এখানে ডিস্ট্রিবিউটেড হলো। ঠিক আছে, সো তার মানে হচ্ছে এইখানে কিছু স্টেট পাওয়া যাবে, ইএফ এর পরে কিছু স্টেট পাওয়া যাবে যেখানে তুমি কিছু ইলেকট্রন পাবা। ঠিক আছে, এখানে কিছু এটা দিয়ে বোঝাবে যে ইএফ এর পরে কিছু এনার্জি স্টেট পাওয়া যেখানে তোমার ইলেকট্রন আছে। এবং এটা দিয়ে আরো বোঝায় যে ইএফ এর এই অংশটুকু যেহেতু ফুললি ফিল্ড আপ না, এখানে কিছু অংশ খালি হয়ে গেছে, তার মানে ইএফ এর নিচে কিছু স্টেট পাবো আমি যেখানে ইলেকট্রন নাই, এমটি। যেমন E3 এখানে এমটি হয়ে গেছে, E4 এখানে এমটি হয়ে গেছে। ঠিক আছে, তুমি যে টেম্পারেচার আরো বাড়াও, T2 করো, T2 গ্রেটার দেন T1, অর্থাৎ এই লাইনটা হয়, তখন দেখা যাচ্ছে সে কিন্তু বুঝাচ্ছে যে আরো বেশি পরিমাণ ইএফ থেকে বের হয়ে চলে আসলো। তার মানে যদি T2 পরিমাণ টেম্পারেচার দাও, তাহলে তোমার উপরে স্টেটের ইলেকট্রনের সংখ্যা T1 এ যতগুলি ছিল তার থেকে বেড়ে যাবে। এবং T1 এর জন্য যতগুলি এমটি স্টেট ছিল, T2 তে এমটি স্টেটের সংখ্যাও বাড়বে। ঠিক আছে, T2 তে এমটি স্টেটের সংখ্যাও বাড়বে। আচ্ছা, so এই জিনিসটা আমরা এখানে বলছি। So that means some electrons due to the energy, due to the thermal energy, they will gain they will gain energy and they will go to the higher energy state due to the thermal energy. ঠিক আছে, so the probability of an energy above EF being occupied increases as the temperature increases. ঠিক আছে, so EF এর উপরে যে স্টেট গুলি আছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে সেই স্টেট গুলি অকুপাই করার প্রবাবিলিটি বেড়ে যায়। আর প্রবাবিলিটি অফ স্টেট বিলো EF এ যেটা হয় যে এমটি স্টেট তখন বাড়া শুরু করে। ঠিক আছে, এখানে স্টেটে ইলেকট্রন গুলি যাওয়া শুরু করে, আর এইখানে স্টেট গুলো যেহেতু সে খালি করে যায়, এই জন্য আমরা বলি বিলো ইএফ এ আমাদের তখন এমটি স্টেট বাড়া শুরু করবে। অর্থাৎ টেম্পারেচার বাড়লে অ্যাবাভ ইএফ তোমার ইলেকট্রনের সংখ্যা বাড়বে। ঠিক আছে, আর এট দ্য সেম টাইম যেহেতু ইলেকট্রন তোমার নিচের স্টেট গুলো ছেড়ে যাচ্ছে, সো ইএফ এর নিচে এই জায়গাগুলিতে তখন এমটি স্টেট বেড়ে যাবে। আগে এমটি স্টেট ছিল না, এখন টেম্পারেচার বাড়ার কারণে এখানে এমটি স্টেট তৈরি হবে, যেহেতু ইলেকট্রন গুলো এই অংশগুলি ছেড়ে তারা উপরে চলে গেছে। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশন। ঠিক আছে, যদি আমরা চিন্তা করি কখন, যদি তুমি চিন্তা করো E ইকুয়াল টু EF এবং এট অ্যাবসলিউট ইকুয়াল টু 0 টেম্পারেচারে আছো। ঠিক আছে, E ইকুয়াল টু EF, না সরি, অ্যাবসলিউট 0 টেম্পারেচার না, যদি 0 থেকে বেশি হয় এবং E ইকুয়াল টু EF এনার্জি হয়। ঠিক আছে, তুমি E এর পর এনার্জি দিলা এবং টেম্পারেচার বাড়ালা, তখন দেখা যাবে যে এটা হয়তো EF লাইনকে ক্রস করে এখানে আসলো। তার মানে এখান থেকে তুমি পেয়ে যাবে নাম্বার অফ ইলেকট্রনস ইন দা হায়ার স্টেট। ঠিক আছে, আবার এইখানে খালি জায়গাটুকু যেটা পাওয়া যাবে সেখান থেকে তুমি ভ্যালেন্স ব্যান্ড, সেখান থেকে তুমি এমটি স্টেট পেয়ে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে তুমি বলতে পারো যে যত আমরা ই বাড়াচ্ছি, তত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি একটা সময় কি কমতেছে কমতেছে, তারপর একটা সময় 0 হয়ে যাচ্ছে। যখন ইএফ বাড়াতে বাড়াতে 0 হলো। আবার যদি আমি এমটি স্টেটের সংখ্যা কি বাড়ছে না কমছে, শুরুতে এমটি স্টেট নাই, তারপর একটা সার্টেন সময় পরে গিয়ে এমটি স্টেট বাড়া শুরু করলো, যে এমটি স্টেট বাড়া শুরু করলো, দ্যাট মিন্স তোমার ইলেকট্রনের স্টেট গুলি, এখানে তোমার স্টেট গুলি কমা শুরু করবে। ঠিক আছে, সো এখানে গিয়ে দেখা যাচ্ছে যে এমটি স্টেট যখন তোমার প্রবাবিলিটি 0 হয়ে যাবে ইলেকট্রন থাকার, তখন তোমার এমটি স্টেট থাকার প্রবাবিলিটি সবচেয়ে বেশি হয়ে যাবে, 1 হয়ে যাবে। ঠিক আছে, আর যখন তোমার সবগুলো স্টেটস ইলেকট্রন দ্বারা ফিল্ড আপ, তোমার প্রবাবিলিটি 1, তখন তোমার এমটি স্টেট আসলে 0। ঠিক আছে, সো এইভাবে করে আমরা এটা দেখাতে পারি। আচ্ছা, এবার আসি যে আমরা সিম্পল একটা টপিক, ইন্ট্রিনজিক এবং এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। আমরা জানি যে ইন্ট্রিনজিক মানে হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, এবং যেখানে এক্সটার্নাল কোনো অ্যাডিটিভ থাকে না। যেমন এখানে একটা সিলিকন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে সিলিকনে আমরা জানি 4টা ভ্যালেন্স ইলেকট্রন আছে। সো এটা যে সিলিকনে 4টা ভ্যালেন্স ইলেকট্রন আছে, তা ধরলাম যে তুমি যদি যে কোনো কারণেই হোক, এনার্জি বা যে কোনো কারণে এখান থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে যায়, সেই ইলেকট্রনটা এখানে চলে আসলো, সো দ্যাট ইলেকট্রন উড বি ফ্রি, সেটাকে আমরা বলি কন্ডাকশন ইলেকট্রন। ইলেকট্রন যখন এই জায়গাটা ছেড়ে আসবে, তখন সেখানে সে একটা পজিটিভ কিউ চার্জ রেখে আসবে, এটাকে বলছি আমরা হোল। সো একটা ভ্যালেন্স ইলেকট্রন যদি একটা কোভ্যালেন্ট বন্ড ভেঙে বের হয়ে আসে একটা ইলেকট্রন, ঠিক আছে, তখন সেটাকে বলি আমরা কন্ডাকশন ইলেকট্রন। এবং সে যে স্পেসটা রেখে আসবে সেটাকে বলবো আমরা এমটি হোল, সেটাকে বলবো ভ্যালেন্স হোল, এবং তার চার্জ হবে প্লাস কিউ।
ঠিক আছে। সো এখানে এটা দেখানো হয়েছে যে প্লাস কিউ হচ্ছে একটা হোল, আর এখান থেকে যে ইলেকট্রনটা ফ্রি হয়ে কন্ডাকশন ইলেকট্রন আসলো, ঠিক আছে, সেটাকে বলছি আমরা মাইনাস কিউ। সিলিকন আসলে গ্রুপ 4 একটা এলিমেন্ট, ঠিক আছে। সো 14 যেহেতু তার টোটাল নাম্বার অফ ইলেকট্রন, তো আমরা জানি যে তার আসলে তোমার লাস্ট অরবিটে 4টা ইলেকট্রন থাকে, সেই 4টা ইলেকট্রন সে শেয়ার করে, এই জন্য তার কোভ্যালেন্ট বন্ড সিলিকন শো হয়। আচ্ছা, তো ডোপেন্টস ইন সিলিকন যদি আমরা বলি যে সিলিকনকে যদি আমরা ডোপিং করতে চাই, ঠিক আছে, ইনক্রিজিং সেমিকন্ডাক্টর এখানে দেখো সবগুলি সিলিকন অ্যাটম, দেয়ার ইজ নো ডোপেন্ট, কোনো ডোপেন্ট অ্যাটম নাই। এখন আমরা চাইলে এই সিলিকন অ্যাটমকে কমপ্লিটলি রিপ্লেস করে আমরা ডোপিং করতে পারি। সাবস্টিটিউট প্রি এক্সিস্টিং সিলিকন অ্যাটম ল্যাটিস সাইটে আমরা সিলিকন অ্যাটমকে চেঞ্জ করতে পারি, এবং সিলিকন অ্যাটমকে রিপ্লেস করার জন্য আমাদের ডোনার অ্যাটম যদি হয় অথবা তোমার অ্যাকসেপ্টর অ্যাটম যদি হয়, ডোনার অ্যাটম হলে তুমি গ্রুপ 5 এলিমেন্ট ইউজ করতে পারো। গ্রুপ 5 এলিমেন্টের যে এই লাইন বরাবর যে গ্রুপ 5 এলিমেন্ট আছে, তাদের লাস্ট অরবিটে 5টা ইলেকট্রন আছে। যদি লাস্ট অরবিটে 5টা ইলেকট্রন থাকে, ফর ইনস্ট্যান্স আর্সেনিক যদি থাকে, তাহলে আর্সেনিক যদি তোমার এই সিলিকনকে রিপ্লেস করে, তখন সে একটা ইলেকট্রন এক্সট্রা তোমাকে দিবে। আচ্ছা, সো গ্রুপ 5 এলিমেন্টস আর গ্রুপ 5 এলিমেন্টস আর ডোনার কন্ট্রিবিউট কন্ডাকশন ইলেকট্রনস, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, কন্ট্রিবিউট কন্ডাকশন ইলেকট্রন হইলেও এট অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে তোমার পুরো জিনিসটাই কিন্তু ফ্রোজেন, দেয়ার উইল বি নো ফ্রি চার্জ ক্যারিয়ার্স, ঠিক আছে। এট অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে এট টি ইকুয়াল টু জিরোতে আসলে তোমার কোনো ফ্রি চার্জ থাকবে না, ঠিক আছে, বা কন্ডাকশন হওয়ার জন্য এই ধরনের কোনো তোমার এই যে এখান থেকে যে একটা ইলেকট্রন, এইখান থেকে যে একটা ইলেকট্রন রিলিজ হয়ে এখানে আসলো, দ্যাট ইজ ডিউ টু সাম এনার্জি, না হলে এটা আসতো না, ঠিক আছে। এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসার কারণ হচ্ছে কোনো থার্মাল এনার্জি, অন্য কোনো এনার্জির জন্য ইলেকট্রনিক কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে এখানে চলে আসলো, সেটাকে আমরা বলছি কন্ডাকশন ইলেকট্রন। এবং লিভিং বিহাইন্ড এ হোল, সেটাকে বলছি আমরা প্লাস কিউ। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার আসলে এই জিনিসটা ঘটবে না। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার সিন দেয়ার ইজ নো এনার্জি, নো থার্মাল এনার্জি, বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না দাও, তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে এই ধরনের কোনো চার্জ ক্যারিয়ার প্রডিউস হবে না এট টি ইকুয়াল টু জিরোতে। কিন্তু এই যে চার্জ ক্যারিয়ার ফ্রি কন্ডাকশন ইলেকট্রন তৈরি হলে, এগুলি সাধারণত হয় তোমার হায়ার টেম্পারেচারে, অর্থাৎ টি টেম্পারেচার যদি 0 কেলভিন থেকে উপরে বাড়াও। ফর ইনস্ট্যান্স ইফ ইউ ইনক্রিজ দ্য টেম্পারেচার টু রুম টেম্পারেচারে যদি আসো, একটা সিলিকনকে রাখো রুম টেম্পারেচারে, সিলিকনের ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন তোমার gallium arsenide 2 into 10 to the 6 electrons and holes per centimeter cube in gallium arsenide। তারপরে যদি তুমি সিলিকনের ক্ষেত্রে সিলিকন নাও, ঠিক আছে, তখন সিলিকনের ক্ষেত্রে ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন পাবো 1 into 10 to the 10। এই ধরনের এই যে সিলিকনটা দেখতেছো, তার ক্ষেত্রে তোমার কনসেন্ট্রেশন থাকে 1 into 10 to the 10 ইলেকট্রনস। এবং গ্যালিয়াম আর্সেনাইডের সেমিকন্ডাক্টরে দেখা যাচ্ছে তার ইলেকট্রন কনসেন্ট্রেশন অনেক কম, 2 into 10 to the 6। আবার জার্মেনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনের কনসেন্ট্রেশন কিন্তু অনেক বেশি, 2 into 10 to the 13 ইলেকট্রনস এন্ড হোল কনসেন্ট্রেশন, ঠিক আছে। সো সিলিকনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইলেকট্রন এবং হোলের সংখ্যা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরে তোমার হচ্ছে 10 to the 10 অর্ডারে আছে। এবং দেখা যায় যে সিলিকন অ্যাটমের ডেনসিটি তার থেকে অনেক বেশি, ঠিক আছে। সিলিকন অ্যাটমের ডেনসিটি থাকে 10 to the 15 বা এই অর্ডারে। আর সিলিকনের ডেনসিটি, সরি, ইলেকট্রন এবং হোলের ডেনসিটি সিলিকন অ্যাটমে at 300 কেলভিন আমরা দেখতে পাচ্ছি স্টিল ইলেকট্রনস এবং হোলের ডেনসিটি তোমার ইলেকট্রন, সরি, অ্যাটমের ডেনসিটি থেকে কম ইন দ্য কেস অফ সিলিকন। এবার সেই এক্সটেনসিভ ক্ষেত্রে আমরা বলি ইট ইজ নট পিওর সেমিকন্ডাক্টর উইথ এক্সটার্নাল অ্যাডিটিভস। তো এখানে ধরলাম এগুলো এই অ্যাশ কালার গুলো হচ্ছে সিলিকন অ্যাটম। তো সিলিকন অ্যাটমের একটা সিলিকন অ্যাটম তুমি আর্সেনিক দিয়ে যদি রিপ্লেস করো, আর্সেনিক হচ্ছে পেন্টাভ্যালেন্ট অ্যাটম, তো রিপ্লেস করলে আর্সেনিক এখানে আসলো এবং সে করলো একটা ইলেকট্রনকে কোভ্যালেন্ট বন্ড ভেঙে এরকম তুমি একটা ইলেকট্রন পেতে পারো, ঠিক আছে। ইভেন দো এই ইলেকট্রনটা মনে হচ্ছে কন্ডাকশন ইলেকট্রন, বাট দিস ইলেকট্রন উইল বি লুজলি বাউন্ড উইথ দিস অ্যাটম। এই অ্যাটমের সাথে সে এখনো লুজলি বাউন্ড থাকবে, ঠিক আছে। এই জন্য তোমাকে আরেকটা এনার্জি দিতে হবে, ঠিক আছে। আর যদি তুমি এটাকে বলি আমরা অ্যাকসেপ্টর, যেহেতু সে এই আর্সেনিক অ্যাটম ইলেকট্রন, এটাকে বলি, সরি, আমরা বলি ডোনার, যেহেতু আর্সেনিক অ্যাটম তোমাকে এরকম একটা এক্সট্রা ইলেকট্রন দিল। অন দ্য আদার হ্যান্ড বোরন যদি ইউজ করো, বোরনে তোমার লাস্ট অরবিটে 3টা ভ্যালেন্স ইলেকট্রন আছে। সো বোরন যখন দিবা, তখন তার একটা কোভ্যালেন্ট বন্ডের একটা ওখানে একটা ইলেকট্রনের ঘাটতি থাকবে। সো দেয়ার উইল বি এ পজিটিভ চার্জ হোল তৈরি হবে, ঠিক আছে। সো তুমি যখন আর্সেনিক অ্যাটমকে রিপ্লেস করবা বাই সিলিকন অ্যাটমকে রিপ্লেস করবা বাই আর্সেনিক উইথ 5 ভ্যালেন্স ইলেকট্রনস, যেহেতু এই ধরনের কন্ডাকশন ইলেকট্রন তৈরি হচ্ছে, তখন সেটাকে তুমি বলবো এন টাইপ ডোপিং। অন দ্য আদার হ্যান্ড যখন তুমি আর্সেনিকে বোরন অ্যাটম দিয়ে রিপ্লেস করবা, ঠিক আছে, সো যেহেতু তার 3টা ভ্যালেন্স ইলেকট্রন লাস্টে এবং একটা ইলেকট্রনের ঘাটতি আছে, যেটাকে আমরা বলি পজিটিভ চার্জ অর হোল, তখন সেটাকে আমরা বলছি যে তোমার পি টাইপ ডোপিং।
ডোপেন্টস ইন সিলিকন হচ্ছে তোমার গ্রুপ 3 এলিমেন্ট হতে পারে। গ্রুপ 3 এলিমেন্ট যদি হয় তাহলে হচ্ছে তারা অ্যাকসেপ্টর হিসেবে কাজ করে, আর গ্রুপ 5 এলিমেন্ট যদি নাও তাহলে তারা ডোনার হিসেবে কাজ করে এবং দে উইল কন্ট্রিবিউট ইলেকট্রনস। ঠিক আছে, এখানে একটা ছবি দেখো, সিলিকন অ্যাটম গুলি আছে, কোভ্যালেন্ট বন্ড দেওয়া আছে, এখানে একটা ফ্রি ইলেকট্রন দেওয়া আছে। এই ফ্রি ইলেকট্রনটা আসলে এখানকার সিলিকন অ্যাটমকে আমরা একটা ফসফর পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে রিপ্লেস করলাম। ঠিক আছে, পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে রিপ্লেস করার কারণে সে সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো, কোনো সমস্যা নেই, কিন্তু একটা ইলেকট্রন এখানে ফ্রি হয়ে গেল, কমপ্লিটলি ফ্রি না। ঠিক আছে, যেটা হয় যে এই যে ভ্যালেন্স ইলেকট্রন, যেটা এই ফসফরের আসলে যতগুলি পজিটিভ, যতগুলি লাস্ট অবধি যতগুলি ইলেকট্রন ছিল 5টা ছিল, 5টার মধ্যে 4টা তোমার এখানে থাকবে এবং সে এরকম কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে সিলিকনের সাথে। আর ফসফরের থেকে যেহেতু এই ইলেকট্রনটা, কন্ডাকশন ইলেকট্রনটা অলমোস্ট ফ্রি হয়ে গেছে, সো ফসফর তখন আসলে পজিটিভ চার্জের মধ্যে বিহেভ করবে। অ্যাজ এ হোল ফসফর কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল, কিন্তু তার থেকে যখন একটা ইলেকট্রন বের হয়ে গেল তখন কিন্তু ফসফরটা পজিটিভ চার্জ হয়ে গেল। ঠিক আছে, সেটা এখানে বলছে। আর এই যে ইলেকট্রন, যেটা ফ্রি ইলেকট্রন আমরা বলছি, আসলে দিস ইলেকট্রন উইল বি লুজলি বাউন্ড টু দিস ফসফর অ্যাটম। ঠিক আছে, এবং দিস ইলেকট্রন ক্যান বি ইজিলি সেপারেটেড এবং বিকামস ফ্রি। ঠিক আছে, এবং খুব সহজেই তাকে রিলিজ করা যাবে, সেপারেট করা যাবে অল্প এনার্জিতে হয়। যেমন যেহেতু ডোনার অ্যাটম, ঠিক আছে, এই জন্য এটাকে যদি কন্ডাকশন ব্যান্ড বলো, এটাকে যদি ব্যালেন্স ব্যান্ড বলো, তাহলে ডোনার অ্যাটমের জন্য একটা ইমাজিনারি লেভেল চিন্তা করা হয় জাস্ট বিলো দ্য কন্ডাকশন ব্যান্ড। ইসির নিচে একটা কন্ডাকশন ব্যান্ডের লেভেল চিন্তা করা হয় ইডি, যেটাকে আমরা বলি শ্যালো ডোনার। আর একটু ডিপও থাকতে পারে, আর একটু বেশি নিচেও থাকতে পারে। এবং এই ধরনের স্টেটকে আমরা বলি শ্যালো ডোনার। আপাতত এটাই জেনে রাখো, শ্যালো ডোনার বলি, সেটাকে আমরা বলছি এই শ্যালো ডোনার লেভেল হচ্ছে এটা। ঠিক আছে, এবং সেই শ্যালো ডোনার যেহেতু তোমার এটা পি প্লাস, কারণ হচ্ছে কি সে একটা ইলেকট্রন এরকম ফ্রি করে দিচ্ছে। ঠিক আছে, সেই ফ্রি ইলেকট্রনটার জন্য এই ফসফরটা ইটসেলফ সে পজিটিভ চার্জ হয়ে গেছে। যদিও সে কোভ্যালেন্ট বন্ডের সাথে সবগুলো ইলেকট্রন দিয়ে শেয়ার করছে, কিন্তু তার নাম্বার অফ ইলেকট্রন এখন কম আছে। ওভারঅল এই অ্যাটমটার মধ্যে একটা ইলেকট্রন কম থাকাতে সে ইটসেলফ পজিটিভ চার্জ হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় আয়োনাইজড ডোনার স্টেট। প্লাস দিয়ে এটা বোঝানো হয়েছে। এবং তুমি যে ফ্রি ইলেকট্রন যেটা বলছি, আসলে এই কন্ডাকশন ইলেকট্রনটা ইট উইল গো টু দ্য কন্ডাকশন ব্যান্ড, বাট ইট উইল বি স্টিল লুজলি বাউন্ড টু দিস ডোনার অ্যাটম। এটা ডোনার অ্যাটমের সাথে এখন লুজলি বাউন্ড থাকবে। ঠিক আছে, এবং সেটা এনার্জিটা রিলিজ করতে হলে তোমাকে ওই এই যে অ্যাটমের সাথে যে ইলেকট্রনটা লুজলি বাউন্ড বা বাইন্ডের অবস্থায় আছে, তার এনার্জি কতটুকু আছে সেটা জানতে হবে। সেই এনার্জি থেকে বেশি এনার্জি দিলে তোমার এই ইলেকট্রনটা তখন ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, আর সে আর বাউন্ডেড অবস্থায় থাকবে না। On the other hand, হোলের ক্ষেত্রে if you replace silicon by boron atom, ঠিক আছে, এবং বোরন অ্যাটমকে আমরা সিলিকনের সাথে তোমার বন্ডিং করতে বললাম। সো দেখা যায় যে নিয়ার বাই কোন একটা ইলেকট্রন, এখান থেকে কোন একটা ইলেকট্রন দেখা গেল যে বোরন অ্যাটমের এইখানে চলে আসলো, এসে এসে এখানে কোভ্যালেন্ট বন্ডটা ফিল আপ করে দিল। ঠিক আছে, এবং সেগুলোকে এখানে একটা হোল রেখে আসলো। ঠিক আছে, এটাও হতে পারে। সো যখন এই ধরনের একটা হোল তৈরি হবে বাই ইন্ট্রোডিউসিং এ বোরন অ্যাটম ইন সিলিকন ক্রিস্টাল, তখন তার জন্য যে আয়নাইজ যে অ্যাকসেপ্টর লেভেল বলি আমরা, তো এখানে ছিল ডোনার লেভেল, আর পি টাইপের ক্ষেত্রে হবে অ্যাকসেপ্টর লেভেল। সেই অ্যাকসেপ্টর লেভেলের লেভেলটা হচ্ছে এটা। ঠিক আছে, এবং তোমার এটা হচ্ছে যেহেতু বোরন ইটসেলফ ওয়াজ এ নিউট্রাল অ্যাটম, তার থেকে যেহেতু একটা তোমার ইলেকট্রন, সরি, একটা হোল বের হয়ে গেছে। ঠিক আছে, তোমার যে একটা হোলের যেহেতু ঘাটতি আছে, বলতে পারো যে তার ব্যালেন্স ইলেকট্রন একটা হোলে ঘাটতি আছে। ঠিক আছে, সেজন্য বোরন অ্যাটমের লাস্টে বোরন অ্যাটমকে আমরা এরকম নেগেটিভ সাইন দিয়ে দেখাই। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে পজিশন অফ এ অ্যাকসেপ্টর অ্যাটম, আর এটা হচ্ছে পজিশন অফ এ ডোনার অ্যাটম। ঠিক আছে, ডোনার অ্যাটমের জন্য কন্ডাকশন ব্যান্ডের জাস্ট নিচে এই ধরনের ডোনার লেভেল তৈরি করা হয়, আর অ্যাকসেপ্টরের জন্য ভ্যালেন্স ব্যান্ডের একটু উপরে জাস্ট এইখানে তোমার কন্ডাকশন, তোমার ভ্যালেন্স ব্যান্ডের এই যে ভ্যালেন্স ব্যান্ডের জাস্ট একটু নিচে এইখানে তোমার আসলে একটা অ্যাকসেপ্টর লেভেল তৈরি করা হয়। আচ্ছা, আমরা প্রায় শেষ করে আসছি, লাস্ট স্লাইড। আমরা এই যে একটা তুমি ইলেকট্রন দেখছো, এই যে একটা এই এখানে আর্সেনিক বা ফসফরাস দিয়ে তুমি ডোপিং করছো ইলেকট্রন, একটা ফ্রি ইলেকট্রন বলছি, বাট আসলে এই ইলেকট্রনটা লুজলি বাউন্ড থাকে, সেটা এখানে বলছে approximate energy required to excite the valence electron of a donor atom into the conduction band. অর্থাৎ দেখা যায় যে ইলেকট্রনটা ফ্রি বললো, সে একটুখানি লুজলি বাউন্ড একটা এনার্জি দিয়ে সে করে কি সিলিকন তোমার ওই অ্যাটমের সাথে, যে প্যারেন্ট অ্যাটমের সাথে এখনো কানেক্টেড অবস্থায় আছে। সেটাকে তোমার একটা এনার্জি দিতে হবে, সো দ্যাট ইট উইল বি রিলিজ এন্ড ইট উইল গো টু দ্য কন্ডাকশন ব্যান্ড এন্ড ইট উইল পার্টিসিপেট ইন দ্য কন্ডাকশন প্রসেস। ফর দ্যাট ইউ ক্যান ক্যালকুলেট দ্য বোর মডেল। বোর মডেল ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, বোর মডেলে এম হচ্ছে এফেক্টিভ মাস, কে বোলজম্যান কনস্ট্যান্ট, এইচ কাট কিউ তো জানো। কে হচ্ছে তোমার কে বোলজম্যান কনস্ট্যান্ট না, সরি, কে হচ্ছে তোমার
রিলেটিভ পারমিটিভিটি অ্যাবসলিউট পারমিটিভিটির সাথে রিলেশন কে, সেখান থেকে তুমি এখানে বসাও। ফাইনালি তুমি বোর মডেল থেকে ওই ম্যাটেরিয়ালের ইলেকট্রনের এফেক্টিভ মান যদি বসাও, তাহলে তুমি বোর মডেলের ক্ষেত্রে বোর মডেল ইউজ করে ওই ম্যাটেরিয়ালের বাইন্ডিং এনার্জি বের করে ফেলতে পারবে। এখানে যে জিনিসটা কনসিডার করা হয়েছে যে একটা সিম্পল হাইড্রোজেনের ক্ষেত্রে, একটা সিম্পল হাইড্রোজেনের সাধারণত দুইটা অ্যাটম একসাথে থাকে তখন H2 হয়। আর যখন একটা সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটম আছে, চিন্তা করো যে একটা সিঙ্গেল হাইড্রোজেন অ্যাটমে একটা মাত্র ইলেকট্রন আছে তার অরবিটে, ঠিক আছে। আর তার পজিটিভ চার্জ হচ্ছে তার নিউক্লিয়াস, সেটা হচ্ছে পজিটিভ চার্জ। সো ওই একটা ইলেকট্রন একটা হোলের মধ্যে যে ফোর্স কাজ করে, ঠিক আছে, সেটাকেই আসলে আমরা বোর মডেল থেকে বের করে নিয়ে এসে এটাকে আসলে আমরা এখানে বোর মডেলের জন্য বলছি অ্যাপ্রক্সিমেট বাইন্ডিং এনার্জি। অর্থাৎ এই যে ইলেকট্রনটা যেটা তোমার ফ্রি হলো, এই যে মনে করছি ফ্রি, সেই ইলেকট্রনটা আসলে তখন কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। এবং কন্ডাকশন ব্যান্ডে যাওয়া মানে হচ্ছে সে আসলে তোমার এই আয়োনাইজ ডোনার স্টেটের সাথে তার আর কোনো বাউন্ড নাই, তার আর কোনো বন্ধন নাই, কোনো রিলেশন নাই, ঠিক আছে, সেটা বুঝে। So you can calculate this এবং binding energy or ionization energy of donor and acceptors একটা এক্সাম্পল দেওয়া আছে। ডোনার এন্ড সিলিকন হচ্ছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি। আর অ্যাকসেপ্টর পি টাইপের জন্য সিলিকন, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। এখন তুমি যদি আর্সেনিকের ক্ষেত্রে চিন্তা করো, এন টাইপ ডোপেন্টস, তখন তার তোমার এনার্জি হচ্ছে 54 ইলেকট্রন ভোল্ট, তো এটা হচ্ছে 54 মিলিভোল্ট, মিলি ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। সো এই তিনটার মধ্যে দেখা যাচ্ছে যে এর বাইন্ডিং এনার্জি সবচেয়ে বেশি ভালো। অন দ্য আদার হ্যান্ড তোমার হোলের জন্য, হোল স্টেটের জন্য এখানে বাইন্ডিং এনার্জি দেখা যাচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে গ্যালিয়ামের, ঠিক আছে। তো এই বাইন্ডিং এনার্জি বেসিক্যালি হচ্ছে তোমার এই এনার্জিটা, যে এইখানে যখন একটা অ্যাটম আছে, ঠিক আছে, সেই অ্যাটম থাকলেও সে কিন্তু আয়নাইজড ডোনার এবং তার একটা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে ক্রিস্টালে, সেই ইলেকট্রনটা স্টিল ইজ বাউন্ড টু দিস আয়নাইজড ডোনার স্টেটের সাথে এখনো এটা বাউন্ড অবস্থায় আছে, বাট ইউ নিড স্মল অ্যামাউন্ট অফ এনার্জি টু রিলিজ ইট, ঠিক আছে, সো দ্যাট তখন ইলেকট্রনটা ফ্রি হয়ে কন্ডাকশন প্রসেসে হেল্প করবে। সিমিলারলি হোলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, ঠিক আছে। যেমন তারা বলছে যে ভ্যালুগুলি দেখো, আর্সেনিক ক্ষেত্রে 0.04। আর ব্যান্ড গ্যাপ এনার্জি কি? ব্যান্ড গ্যাপ এনার্জি হলো তুমি যে এনার্জি দিলে কন্ডাকশন থেকে একটা ইলেকট্রন ব্যালেন্স ব্যান্ডে যাবে, সেটাকে বলি আমরা ব্যান্ড গ্যাপ এনার্জি। কিন্তু এখানে হচ্ছে যে আসলে আমাদের ইন্টিরিয়র এক্সচেঞ্জ সেমিকন্ডাক্টরে, ঠিক আছে, যেহেতু ইন্টারনাল যে এনার্জি গুলো আছে সেগুলি ক্যালকুলেট আমরা দেখাচ্ছি, ক্যালকুলেশন আমরা দেখাচ্ছি। তো ব্যান্ড গ্যাপ এনার্জি হচ্ছে তো 1.1 eV ফর সিলিকন এন্ড 300 কেলভিন। আর ডোপেন্টস ইন সিলিকনের ক্ষেত্রে এটা হচ্ছে লো আয়নাইজেশন এনার্জি 50 ইলেকট্রন ভোল্ট এন্ড ইলেকট্রন ডোনার সিস্টেম ইন সিলিকন, ঠিক আছে, 50 ইলেকট্রন ভোল্ট এবং ইলেকট্রন ডোনার সিস্টেম ইন সিলিকন ইউজ করি বলি আমরা। এবং সেক্ষেত্রে হচ্ছে অল আয়োনাইজড এট রুম টেম্পারেচার। ইউজুয়ালি রুম টেম্পারেচারে এনার্জি 26 মিলি ইলেকট্রন ভোল্ট, বাট ডোপেন্টস ইন সিলিকনের ক্ষেত্রে বলা হচ্ছে যে বেশিরভাগই তোমার 26 এর বেশি যখন হয়, যখন তো আয়োনাইজেশন এনার্জি ক্লোজ টু 50 মিলি ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। অর্থাৎ যে কোনো একটা অ্যাটম থেকে তার লাস্ট অরবিট থেকে তুমি একটা ইলেকট্রন বাই করতে চাও, তখনই সে করবে ওই অ্যাটমটা ইলেকট্রন বের করে ফেলে, ওই অ্যাটমটা পজিটিভ চার্জ হয়ে যাবে। তো পজিটিভ চার্জ এই ধরনের কোনো অ্যাটম হওয়া মানে হচ্ছে তার একটা আয়োনাইজেশন এনার্জি লাগবে। এর আয়োনাইজেশনের ফার্স্ট সেকেন্ড বিভিন্ন রকম ভ্যালু আছে। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি হচ্ছে টু রিমুভ ব্যালেন্স ইলেকট্রন, লাস্ট অরবিট থেকে একটা ইলেকট্রন রিমুভ করাটাকে বলছে আয়োনাইজেশন এনার্জি, ঠিক আছে। এবং সেই এনার্জিটার ক্ষেত্রে তারা বলছে যে যখন আমরা সিলিকনের ক্ষেত্রে আর্সেনিককে ডোপেন্ট হিসেবে ইউজ করি, সিলিকনের ক্ষেত্রে যদি আমরা আর্সেনিককে এখানে ডোপেন্ট অ্যাটম হিসেবে ইউজ করলাম, তাহলে এই আর্সেনিকের যে একটা ইলেকট্রন এবং আর্সেনিক অ্যাজ এ হোল একটা যে পজিটিভ চার্জ আছে, সেইটার মধ্যে এনার্জি কত সেটা বের করতে হবে। সেইটা বের করে দেখা গেছে সেটা এনার্জি হচ্ছে 0.26 মিলি ইলেকট্রন ভোল্ট। সো ফাইনালি আমরা বলতে পারি যে লো আয়োনাইজেশন এনার্জি and electron donor system in silicon, যেহেতু all ionized at room temperature, সবগুলো রুম টেম্পারেচারে তোমার আয়োনাইজ হয়ে যায়, সো দেখা যায় যে সিলিকনের ক্ষেত্রে এই জন্য রুম টেম্পারেচারও ভালো কন্ডাকশন প্রসেস দেখতে পাবো, ঠিক আছে। এবং এই জন্য ইউজফুল ডোপেন্ট কনসেন্ট্রেশন ইন সিলিকন রেঞ্জ হচ্ছে 10 to the 15 থেকে 10 to the 20। ওকে, so with that I would like to finish today's class.